উপন্যাসটি আমার মা উদ্বোধন করে অনেক গণ্যমান্য লোকের সঙ্গে গোর্কি সদনে 19শে সেপ্টেম্বর, যেদিন ছিল আমার জন্মদিন। সেদিন গোর্কি সদনে প্রায় 1000 লোকের সামনে এটা উদ্বোধন করে। উদ্বোধনের রাত্রি বেশ কয়েকশো কপি বিক্রি হয়ে গেছিল এবং সঙ্গে সঙ্গেই সিনেমা করার অফার আসে এবং একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম ডিরেক্টর, এটা শনিবার ছিল আমার মনে আছে, দ্বিজেন মুখার্জি আমায় রোববার সকালে ফোন করলেন। ফোন করে বললো, অনিরুদ্ধ, অসাধারণ লিখেছ, এক রাত্রে উপন্যাসটা শেষ করে ফেললাম। তারপরের দিনই পিনাকি চৌধুরী ফোন করে বললেন, আমি বালিগঞ্জ কোর্টের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড নিতে দিচ্ছি, এটা আমার রাইটস দেবেন? তো পিনাকি চৌধুরীকে আমার রাইটস দিলেন। ওনারা সবাই ছিলেন ওদিনও বইয়ের উদ্বোধন উপলক্ষে। যাই হোক, সবচেয়ে বড় কথা, দেখা উপন্যাসটা অনেক দিক থেকে এটা মাইলস্টোন হচ্ছে, প্রথম মাইলস্টোন হচ্ছে রবীন্দ্রনাথের ছত্রছায়া থেকে দেখা উপন্যাসে আমি বেরিয়ে আসতে পেরেছিলাম। এখান থেকে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমার নিজস্ব জয়যাত্রা শুরু। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এটা আমার মাকে উৎসর্গ করা, এবং এই বইটা বাবা মেয়ের গল্প। এরপরে বইটা সিনেমারা অনেকবার টোকার চেষ্টা করেছে পারমিশন না নিয়ে, একবার তো অবশেষে করলেও সেটা কিছুদিন হলেও ওটা চলেনি, কেন মানেই বুঝতে পারেনি যারা করেছিল। এবং দ্বিতীয়বার পরিচয় নামে বাসু চ্যাটার্জির কন্যা রূপালী গুহ করার চেষ্টা করেছিল, সেটা আমি থামিয়ে দিই। এবং পরিচয়টা কেন, যে নায়ক চরিত্র করেছিল সেই ইটালিয়ান অ্যাকসেন্টে কথাই বলতে পারে না। তাছাড়া এর জন্য অনেক ডেপথ দরকার আছে। এর মধ্যে তাকে খুব একটা বাবা মেয়ের একটা এনআরআই বাবা মা, বাবা মেয়ে বাবার কাছে আসছে কলকাতায়, সে ভারতবর্ষ সম্বন্ধে কিছু জানে না। এখানে একটা যেরকম বাবা আর মেয়ের একটা টানাপোড়েন আছে, সেরকম একটা মানে পশ্চিমের এনআরআই পশ্চিমের একটা অস্তিত্ব সংকটের ব্যাপার আছে। পশ্চিমে যারা বড় হয়েছে, সেকেন্ড জেনারেশন ব্রিটিশ, তাদের একটা বড় হয়েছে। এটা ইংরেজি বাংলা মেশানো গল্পটা, এটা একটা নতুন ধারা সৃষ্টি করেছে। শঙ্করলালদা বলতো এটাই হয়তো আগামী বাংলা ধারা, ইংরেজি বাংলা মিশিয়ে বলা, এবং ইংরেজি একটা ইটালিয়ান অ্যাকসেন্ট, এবং তার মধ্যে অনেক দর্শনও আছে, কিন্তু সেটা খাপে খাপে জগা আছে। যখন যেমন একটা ছোট্ট জায়গায় প্রশ্ন করছি যে, আচ্ছা একটা বাচ্চা মেয়ে প্রশ্ন করছে, তাহলে কি রামকৃষ্ণ আর সারদা দেবী ভগবান ছিলেন? তোমরা কালী ঠাকুরের পাশে পুজো করো কেন? এগুলো বাচ্চা মেয়ের প্রশ্ন, কিন্তু অনেকগুলো আমাদের মানে চিন্তাধারার জায়গায় বারবার প্রশ্ন তুলে দেয়। এক মিনিট, আমি ভিডিও এটা বন্ধ করে দিচ্ছি। তো যাই হোক, দেখাটা আমার দেখা সম্বন্ধে, নিজের বই সম্বন্ধে কিছু বলার কিছু নেই, যেন বইটা বেস্টসেলার তো প্রচুর বারই হয়েছে, এবং 3য় এডিশন এখন চলছে, মানে 3টে এডিশন ওটা বেরিয়ে গেছে। কিন্তু দেখার ভূমিকাটা আমার পড়া দরকার। এটা আমার বন্ধু আশিস চ্যাটার্জি লিখেছিল। দেখার একটা ভিডিও আছে, সেটা দেখার উদ্বোধনের, সেটা এখানে সে কথা বলছি না, কিন্তু ভূমিকাটা খুব জরুরি, তাই জন্য ভূমিকাটা পড়ছি, কারণ সেদিন দেখার সারমর্মকে বুঝিয়ে দেয়। এটা আশিস চট্টোপাধ্যায়ের লেখা, আমার বন্ধু। অনিরুদ্ধ বসুর 3য় উপন্যাস দেখা ভূমিকা লিখতে বসে বেশ কয়েকটা কথা মনে হলো। মান আর ঘুষ, এই দুই নিয়ে মানুষ, এই কথা অনেক অনেক শোনা, কিন্তু কি সত্যি কখনো আমরা এই দুটো জিনিসের খোঁজ করি? অনিরুদ্ধের এই ছোট্ট উপন্যাসটি পড়ার পর অন্তত আমার একটা কথাই মনে হচ্ছে, অনিরুদ্ধ ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি দিয়ে এই লিরিক্যাল কাহিনীতে, মনে রাখতে হবে এটা লিরিক্যাল কাহিনী, এই দুটি জিনিসই খোঁজ করে গেছে। মানুষের জীবনের অনেকগুলো মূল প্রশ্ন উঠে এসেছে এই উপন্যাসতে। পিতা কে? পিতৃস্নেহ কি এবং কেন? সন্তান স্নেহের আসল রূপটা কি? মা কাকে বলে? মাতৃত্ব কি অর্জন করা যায়, নাকি তা নিতান্তই আর জান্তব এবং জেনেটিক ব্যাপার মাত্র? জীবন আসলে কি, এবং সবার উপরে এই জীবন নিয়ে কি করব? এই বেসিক প্রশ্নগুলির উত্তর না খুঁজে পেলে আমাদের হুঁশ হবে না, আর হুঁশ না হলে মানও আসবে না। অনিরুদ্ধ এক আপাত সরল কাহিনীর মধ্যে দিয়ে চিন্তাশীল পাঠককে জীবন সম্পর্কিত অনেকগুলো মৌলিক প্রশ্নে
মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, এটাই এক সংবেদনশীল লেখক হিসাবে ওর কৃতিত্ব। যে প্রশ্নগুলোর কথা আমি আপনাকে কিছু কিছু আগে বলছিলাম। অনিরুদ্ধ এই উপন্যাসটির নাম দেখা, ছোট্ট নাম কিন্তু তাৎপর্য গভীর। দেখা শব্দটির পেছনে তিনটে ফ্যাক্টর কাজ করছে: দ্রষ্টা, দৃশ্য এবং পর্যবেক্ষণ। কে দ্রষ্টা? যে দেখছে। এখানে কে দেখছে? শ্রাবস্তী, অরিজিৎ না মঞ্জুরি, নাকি পাঠক, নাকি মহাকাল? দৃশ্যটাই কিভাবে দেখছে? কি দেখছে ওরা? পশ্চিম দেখছে পূবের জাগতিক দৈন্যের পেছনে এক বিরাট বিশাল ঐতিহ্যকে, নাকি পূব দেখছে পশ্চিমের বৈভবের আড়ালের এক অনন্ত দৈন্যের হাহাকারকে? কিভাবে দেখছে? অনুবীক্ষণে, দূরবীক্ষণে না বিহঙ্গ দৃষ্টিতে? এক আপাত সারল্যের আড়ালে অনিরুদ্ধ জটিল প্রশ্নগুলো ছড়িয়ে দিয়েছে। বুঝো জন, যে জানো সন্ধান। আর যদি সত্যি মননশীল পাঠক এই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাবেন, সেটাই হবে তার আসল দেখা, মান আর খুঁজকে দেখা, জীবনকে দেখা, জীবনের আসল দেখাকে দেখা। এই দেখা সম্বন্ধে আরো কয়েকটা কথা বলার আছে। যে দেখা যেহেতু সিনেমায় বারবার টোকার চেষ্টা করা হয়েছে পারমিশন না নিয়ে, যদিও সিনেমা রাইটস কাউকে দেওয়া আছে, এই আমার প্রত্যেকটি উপন্যাস কিন্তু ইন্ডিয়াতে তো কপিরাইটেড, ইন্টেলেকচুয়াল কপিরাইট আছে সারা পৃথিবীতে। অর্থাৎ এই উপন্যাসের কোনো একটি অংশ আমার পারমিশন ছাড়া যদি টোকা হয়, তাহলে কিন্তু সে বড় লিটিগেশনে জড়িয়ে পড়বে। যারা এই ভিডিওটি দেখবেন, বিশেষ করে বর্তমান বাংলা পরিচালকরা যারা হরদম টুকে থাকেন, তাদের এই কথাটা মাথায় রাখতে হবে, আমার উপন্যাস নিয়ে খেলবেন না, তাহলে কিন্তু ঘটি বাটি বন্ধ দিয়ে সারা জীবন তার ভর্তুকি দিতে হবে। আচ্ছা, এই হচ্ছে দেখার ব্যাপার। দেখা নিয়ে আর বেশি কিছু বলবো না। দেখার পর আরেকটি লিরিক্যাল উপন্যাস লিখতে হলো, যেটা এখানে আছে দ্বিতীয় উপন্যাস, সেটা হচ্ছে তোমাকে। তোমাকে উপন্যাসটি একটি দুটো অজানা লোক, গল্পটা কিছুই না, গল্পটা খুব সিম্পল গল্প। একটা বিয়ে বাড়িতে একটি মেয়ে একজনকে একটি গোলাপ ফুল পরিয়ে চলে গেল। গল্পটা হচ্ছে এক মুহূর্তের গল্প। সেইটা থেকে চিঠি আকারে, পত্র আকারে লেখা, ছেলে মেয়ে পার্সোনাল রিলেশন, দুজনেই বিবাহিত, দুজনের পার্সোনাল রিলেশন, ইন্টারাকশন, সাইকোলজি নিয়ে তারা বেড়াতে গেল এখান থেকে দিল্লি থেকে নৈতাল হয়ে আলমোড়া, কৌসানি, এবং ওখানে অনেক বেড়াবার দৃশ্য আছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে গল্পটা কিন্তু, যে জিনিসটা লেখা, সেটা হচ্ছে উলম্ব সময় নিয়ে। আমার এই বইটা বেস্টসেলার হয়েছে, প্রচুর প্রশংসা পেয়েছে, এবং রিভিউ লেখা হয়েছে বিভিন্ন পত্র পত্রিকায়। সবাই এটাকে ভ্রমণ উপন্যাস লিখেছে। কেউ বুঝতেও পারেনি না। বাংলাতে ইংরেজি ট্রান্সলেশন বেরিয়েছে, মোমেন্ট, যেমন দেখার ইংরেজি ট্রান্সলেশন বেরিয়েছে, যেটা শশী থারুর ওপেন করতে এসেছিল দ্য ভিশন নামে, সেটা কোন একটা ভলিউমে আছে। কিন্তু এই তোমাকে, কিংবা আমার দাদা আজকে বিকেলে আসবে আমার সঙ্গে কাটাতে, পার্থপ্রতিম রায়, যেটা দ্য মোমেন্ট হিসেবে ট্রান্সলেট করেছে, এর মানে আসল গুরু সত্যটাকে বুঝতে পারবে না। মুহূর্ত, সেখানে একটা মুহূর্তের ঘটনা, মুহূর্ত হচ্ছে এটা নিয়ে গল্প, আসলে এটা সময় নিয়ে গল্প। সেই সময় নিয়ে গল্পটার সম্বন্ধে আমি আশিসের ভূমিকাটাই আবার পড়তে চাই, কেন যদি না পড়লাম তাহলে হয়তো আমি বলতে পারবো না। আশিস যেটা খুব সুন্দরভাবে বলেছে, এবং সেটাই আমার দুঃখ যে গল্পটা আজ পর্যন্ত গল্পটা কেউ ধরতে পারেনি। মানে এত প্রশংসা পাওয়া সত্ত্বেও আমার দুঃখ হচ্ছে আমি একটা অত্যন্ত জটিল সাবজেক্ট উলম্ব সময় বা ভার্টিক্যাল টাইম নিয়ে লিখলাম, ফিজিক্সের ভার্টিক্যাল টাইম, সেটাকে বুঝতেই পারলো না। এটা হচ্ছে মুহূর্তের কথা। আচ্ছা, এবার আশিসের ভূমিকাটা আমি পড়ি। অনিরুদ্ধ ঘোষ তোমাকে পাণ্ডুলিপি পড়ার পর একটা কথাই মনে হলো যে আধুনিক বাংলা সাহিত্য সত্যি সত্যি বোধহয় সাবালক হয়ে যাচ্ছে। সাহিত্যের ম্যাচুরিটির পরিচয় বলতে একদল লোক বোঝে নকাপড়, যৌনতা, অবাধে বলার অধিকার। আমি সে দলে নই।
সাহিত্যের সাবালকত্ব শুধুমাত্র যৌমতার খুল্লম খুল্লা বিবরণেই হয় না, আরো অনেক কিছুই প্রয়োজন এই তকমাটুকু অর্জন করার জন্য। সবচেয়ে যেটা বড় হলো সেরিব্রাল ম্যাচিউরিটি। সত্যি এখন পর্যন্ত অনেক পাঠক পেয়েছি, কিন্তু খুব কম পাঠক পেয়েছি যারা এই বইটা পড়ে তার সেরিব্রাল ম্যাচিউরিটি দেখাতে পেরেছে, অর্থাৎ মানসিক সাবালত্ব। সেটা বোঝা যাবে কি করে? উত্তরটা হলো মানসিক বিস্তৃতি দেখে। সাহিত্য জীবনের প্রতিচ্ছবি। জীবন বলতে আমরা কি বুঝি এ প্রশ্ন করলে নানাজন নানা উত্তর দেবে, কেননা প্রত্যেকেরই জীবন নিয়ে একটা প্যারাডাইম দিয়ে থাকেন এবং বিচার করেন। কিন্তু জীবন শুধুমাত্র একজন বা একদল বা এক জাতির দর্শন নয়। জীবন মানে এর উপরেও অনেক কিছু। প্রকৃতির সঙ্গে ইন্টারাকশন, সেটা আমি পরে আপনাকে কিছু পড়ে শোনাবো। জীবন মানে এর উপরেও অনেক কিছু। প্রকৃতির সঙ্গে ইন্টারাকশন, তার মধ্যে অনেক কিছু ঢুকে পড়ে যা হয়তো বা সাধারণ মানুষের হিসেবের বাইরে। সাহিত্য তখনই সাবালকত্ব অর্জন করে যখন এইসব অচেনা দিকগুলো সাহিত্যের মধ্যে প্রকাশিত হয়। তোমাকে উপন্যাসটি সেই রকম একটি গন্ডিবানা লেখা, না চিঠি দিয়ে লেখা বলে নয়, কারণ বাংলা সাহিত্যের পত্র সাহিত্যের অভাব নেই। তোমাকে অনন্যতা অন্যখানে। এই নন্যত হচ্ছে ভার্টিক্যাল টাইম, যাকে বাংলা বলে উলম্ব সময়। এর মতো একটা কঠিন ম্যাথমেটিক্যাল সাবজেক্ট নিয়ে দুজন মানুষের আশা আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তোলা। নায়ক এবং নায়িকা কারো নাম নেই, এটাও এক ধরনের স্টাইল বলা যায়। এটা এক ধরনের স্টাইল বলা যায়। না, তোমাকে উপন্যাসটি এইরকম একটি গন্ডিবানা লেখা, না চিঠি দিয়ে লেখা বলে নয়, কারণ বাংলা সাহিত্যে পত্র সাহিত্যের অভাব নেই। তোমাকে অনন্যতা অন্যখানে। এই নতুনত্ব হলো ভার্টিক্যাল টাইম, যাকে বাংলায় বলে উলম্ব সময়। এর মতো একটা কঠিন ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দিয়ে দুজন মানুষের আশা আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তোলা। নায়ক এবং নায়িকা কারো নাম নেই, এটাও এক নতুন স্টাইল বলা যায়। নামহীন দুজন মানব নামহীন আধুনিক জীবনের গোলকধাঁধায় কানামাছি খেলছে নিজের সঙ্গে, সমাজের সঙ্গে, সময়ের সঙ্গে। প্রেমকে খুঁজতে গিয়ে কামের চোরাবাড়িতেও পড়েছে, আর তার এই খোঁজাটা তাদের মধ্যে পৌঁছে দিচ্ছে সময়ের অন্তর মহলে। এই সময় যা এক উদাসী সন্ন্যাসীর মতো বয়ে চলেছে কোনো দিক না তাকিয়ে, কিন্তু হঠাৎ হঠাৎ এক উদাসীর চলার ছন্দ আসে, ছন্দ ভাঙার খেলা। সময় হয়ে ওঠে উলম্ব, আর এই ভার্টিক্সে যে পড়ে সেই আস্বাদন করে এই তুরীয় লোকের অনন্য অভিজ্ঞতা। অনিরুদ্ধ কৃতিত্ব সেই কঠিন কনসেপ্টটিকে আমাদের ধরাছোঁয়ার নাগালে পৌঁছে দিয়েছে। এই তুরীয়তে চলে আসে মান্ডুকা উপনিষদের তুরীয় এবং মর যে ওমের যে ডেফিনেশন, এর মধ্যে অনেক কিছু গুড়ো তথ্য লুকিয়ে আছে। দুর্ভাগ্যবশত চাই না বাংলার ক্রিটিকরা আজকাল সেরকম পড়াশোনা করেন কিনা। মানে গল্পটার মানে তো ফিজিক্সের মানে বোঝার তো দূরের কথা, যখন রিভিউ করলে একটা ভ্রমণ কাহিনী হিসেবে লিখে চলে গেলেন। ভ্রমণ কাহিনীটা তো 1 সেকেন্ডের গল্প। তৈরি করা মুহূর্তে তৈরি করা মুহূর্ত, এটা মিরিকের গল্প হতে পারতো। আমি আমানজি রিসর্টে বসে আছি, আপনি ছবি দেখছেন পেছনে যে শতদ্রু মাউন্টেন্স এবং পাওনা লেক, সেটা সেই মুহূর্তটা সেখানেও হতে পারতো। মুহূর্তটার জায়গাটার কোনো ফ্যাক্টর নয়, মুহূর্তটার দর্শনটাই হচ্ছে ফ্যাক্টর। যাই হোক, এখানে থেকে কয়েকটা লাইন আমি পড়ে শোনাচ্ছি। শেষ কয়েকটা লাইন এখানে একটা ভাষার দিক থেকে আমি একটু মানে কি বলবো এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। এখানে তো আমরা নেই, কোথাও বিলীন চেতনার নীরব অনুভূতি, কারোর মধ্যে নেই কোনো ফেলে আসা হিসেব। স্মৃতির মণিকোঠায় রয়েছে এক অন্তহীন চেতনা। সেখানে নেই কোনো পূর্ণতা, সেখানে নেই কোনো শূন্যতা, সেখানে নেই কোনো অতৃপ্তির ছোঁয়া, সেখানে নেই কোনো ভালোবাসার মায়া, নেই কোনো বিষাদে ঢাকা ধূসর মেঘ। সময় স্থবির,
যৌথ স্মৃতির দুয়ারে অতীশ মিশে গেছে, চাওয়া পাওয়ার ভালো লাগায় বিচ্ছেদের ক্ষণ, প্রতি মুহূর্তে অতীত হয়ে যাবে, আমরা থাকবো স্মৃতির মজলিসে। যে যেখানে ছিলাম সেখানেই থাকবো, তোমাকেও কি এরপরে আর কিছু লেখার আছে, বুঝে নেবে মহাকাল। এখান থেকে চলে যাচ্ছি যে আরেকটা স্টাইলটাকে বারবার ভাঙাটাই হচ্ছে মানে একটা লেখকের লেখকের কৃতিত্ব। এই কৃতিত্বের শেষ চ্যাপ্টারে বসে আমি স্টাইল মানে গলাটাকে ভাঙাবার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে চারিদিকে হইচই ছেড়ে আকাশটা ক্রমশ হারিয়ে যাচ্ছে ওদের সামনে, অথবা সবকিছুই আকাশ আলোয় ভরে যাচ্ছে, এক নতুন অচেনা আলো। বিয়ে বাড়ির বৈদ্যুতিক নিয়নের রোশনাই নয়, এক অনৈশ্বর্যিকের আলোর ঝলমলে বর্ণ ছাটা, যেখানে অন্ধকার মিশে গেছে আলোর প্লাবনে। ওঙ্কারের এর শেষ ধ্বনি বারবার ঝংকার তুলছে সে আলোকিত বিশ্বে। ওরা বুঝতে পারছিল যে বিয়ের বাড়ির হই হই হাহা হিহি ক্ষীণতার হয়ে আসছে, হারিয়ে যাচ্ছে আলোড়নের বাইরে। ওদের চারপাশের শব্দগুলো দূরে সমুদ্র পাড়ের ঢেউয়ের মতো এক একটা অস্ফুট গুঞ্জন হয়ে পরিণত হচ্ছে শান্ত নীরব মৃদু তরঙ্গের না শোনা রবে। তারপর আর কিছুই শোনা যাচ্ছে না, একটা অস্পষ্ট অব্যক্ত স্পন্দন যেন ফিস ফিস করে মাথার চারিদিকে গোলাকার ঘুরঘুর করছে। সেই ফিস ফিস করা না বলা কথা যেন হারিয়ে যাচ্ছে ওদের অপলোক দৃষ্টির অকথিত কম্পনে। কিছুই বলা হলো না, শোনা হলো না কিছুই। নিঃশব্দে হৃদয়ের কম্পনে বোঝা হয়ে গেল অনেক কিছু। এটাই মুহূর্ত, নিমেষে মুহূর্তের আবেশে অনুভূতির চেতনার উন্মেচনে সময়ের ব্যাপ্তিকে পেছনে ফেলে থেমে যাওয়া সময়ের ঊর্ধ্বলোকে। এবার আরেকটা জায়গায় আসছি, কস্তুরীর চোখের দিকে তাকালো, চাইনি অবাক করে দিল কৌস্তভকে। এই অতল দৃষ্টি সে আর আগে কোনো মেয়ের চোখে দেখেনি। সেই দৃষ্টির মধ্যে কোনো আমন্ত্রণ নেই, কোনো বিসর্জন নেই, কোনো ভরং নেই, কোনো ছলকালা নেই, আবার কোনো অবহেলাও নেই। অনেক না থাকার মধ্যে কি যেন একটা রয়েছে, এমন কিছু যা সে আগে কখনো দেখেনি। এর স্থির দ্যুতিতে মেয়েটির চোখ দুটো উজ্জ্বল, শুকতারার মতো জলজলে, সন্ধ্যা তারার মতো নিবিড় স্বপ্নীল, স্বপ্নে দেখা রাজকন্যার রূপকথা পাখির নিজের চেয়ে অনেক বেশি স্নিগ্ধ। কৌস্তভ অবাক হয়েছে রইল। কস্তুরী ভুলে গেছে তার না পাওয়ার অঙ্ক, চাওয়ার মাত্রাহীন মমতা। কৌস্তভ ভুলে গেছে তার পুরনো ঠিকানা। আস্তে আস্তে দুজন সেই স্নিগ্ধ অচেনা কুয়াশার মধ্যে গলে গলে মিশে যাচ্ছে। সেই সময় হঠাৎ ওদের মনে হলো সময় স্থির হয়ে গেছে, পেছনের অতীত আর সামনের ভবিষ্যৎ যেন হারিয়ে গেছে। সময় হঠাৎই এক বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে স্থির, সঙ্গে সেই বিন্দুটি যেন বিস্তৃত হচ্ছে। না না, সামনেও নয় পেছনেও নয়, বরং উলম্ব হয়ে। সময়ের বলিরেখা পথের গতি পাল্টে ফেলেছে। সরে যাওয়া মরীচিকার মতো দিগন্ত ছেড়ে শাশ্বত সত্যের উত্থালোকে, যেটা হচ্ছে শেষ মানে উপনিষদের শেষ কটা মান্ডুক উপনিষদের, সেটাই বারবার বলছি। সেখানে ওদের কোনো অতীত নেই, সেখানে ওদের কোনো ভবিষ্যৎ নেই, সেখানে শুধু দাঁড়িয়ে আছে বর্তমান। যে সময় যেন বর্তমানে এসে থমকে দাঁড়িয়েছে। সেখানে কৌস্তভ আর কস্তুরীর ছাড়া কেউ নেই, কিছুই নেই। ভালো নেই, মন্দ নেই, আলো নেই, অন্ধকার নেই, শব্দ নেই, বর্ণ নেই, গন্ধ নেই, স্বাদ নেই, স্পর্শ নেই। এক অকল্পনীয় রূপহীন অল্পের জগতের সিংহ দরজা তাদের জন্য খুলে যাচ্ছে ধীরে ধীরে মহাকারের পথ বেয়ে। দুজনে অবাক হয়ে দেখছিল বিশ্ব প্রকৃতির এই আজব খেলা। ওরা জানতেও পারলো না যা অনুভব করছে তা ওদের চেনা জানা সময়ের অচেনা অতুর্থ
চতুর্থ তুরীয় মাত্রা, যেটাকে বলে ভার্টিক্যাল টাইম। যাই হোক, এটা হচ্ছে তোমাকের ব্যাপার। এবার আসি আরেকটা উপন্যাসে, সেটা আবার ভাঙার চেষ্টা করেছি। উপন্যাস তো লোকে একটা থিম নিয়ে লেখে, একটা কিছু নিয়ে লেখে। আমি ক্যানভাসে যে উপন্যাসটার মধ্যে আছে, সেখানে নিউটনস কালার থিওরি হচ্ছে রামধনুর 7টা রঙে 7টা ছোট গল্প লিখেছি। একজন মহিলা, সে কোথাও সে গৃহবধূ, কোথাও সে প্রস্টিটিউট, কোথাও সে রিপোর্টার, কোথাও সে নৃত্যশিল্পী, তার বিভিন্ন রোল, এই রোলের 7খানা ছোট গল্প। এবার আমি বলেছি যে 7টা ছোট গল্প দিয়ে তো 7খানা উপন্যাস লেখা যেতে পারত। এই 7খানা ডাইভার্সিফাইড উপন্যাস গল্পকে আমি একটা সূত্রে বাঁধব, এবং এটা একটা এগেইন আ মডার্ন স্টাইল অফ রাইটিং, যেটাকে 7টা ডিফারেন্ট গল্পকে, যে যার সঙ্গে এর সঙ্গে বীরের কোনো মিল নেই, সে সবগুলোকে আমি একই সূত্রে বাঁধতে সক্ষম হয়েছি। এটাও বেস্টসেলার হয়েছে, এবং এটা ইংরেজিতে বেরিয়েছে। পূর্ণশ্রী নাগের ট্রান্সলেশন করেছে ক্যানভাস বলে উপন্যাসটা, ইংরেজি উপন্যাস ক্যানভাসে। আসলে এটা হচ্ছে একটা ফেসবুকে একজন মহিলা আমাকে বলেছিল আমাকে নিয়ে একটা গল্প লিখবেন, সে মহিলা ফেসবুকে আছে, তো আমি তাকে চিনতাম না, হঠাৎ বলে আমাকে নিয়ে গল্প লিখবেন। ঠিক আছে, গল্প লিখিয়ে দেখি একটা নতুন ধরনের গল্প, দেখি না কারোর হয়তো ভালো লেগেছে নিশ্চয়ই, তাহলে বেস্টসেলার বড় করতে হবে। In the morning, I was talking to you about the volume 1, which basically contains 4 Bengali novels. Then we went out for a nice trip to Lonavala, Kandala, Pawna Lake, and the Sayadri Mountains. We just came back and thought of completing with the English one. This is the English volume 2, which is released now, as you can see, and it contains 3 novels of different types of novels I had written. This volume contains plainly murder, mystery, thrillers. Now, there is a difference between murder, mystery, and thriller. In a mystery novel, basically an incident happens and the investigative process is important. On the thriller, the action is important. Now, in all these novels, I have tried to combine the mystery with the suspense with the thriller, which means as much as there is investigation, there is also action to it. The first novel, which was written in 2012, is Perceived. It basically deals with the global geoeconomics, the change of global scenario over years, of which few are coming true, and one most recently coming true is the explosion in Saudi Arabia of the oil fields, which I had already predicted in my novel in 2012. This book is in pursuit, basically, tussle of global powers and global geoeconomics. And above all, the protagonist of the story is a blind monk sitting in West Sikkim
in a monastery who can foresee the things happening. The truth about energy in the world is either the demand must be decreased to keep the dynamic equilibrium, or the supply must be increased. Now, in a world, the resources are very limited. So obviously, the supply can't be increased. So demand is curtailed. In many ways, it can be curtailed in the form of catastrophes like natural disasters, a tsunami, or human warfare, or some other sources where there is a famine or there is a mass destruction. You might think it is very cruel that people die. Yes, it is sad, it's cruel, but nature has its own ways of drawing balance and drawing an equilibrium. So whenever there is an imbalance in the equilibrium in the world, nature has got its own forces of bringing it to a dynamic equilibrium where life will pertain, for which sometimes many lives go. Sometimes there is war between different countries, which is depicted in Pursuit. What makes Pursuit entirely different from the other novels is that Pursuit has got a philosophy. And the philosophy is that the faggot, it is a raw agent who is sitting in a West Sikkim monastery, and I read out to you the last two lines, which is very important in Pursuit, is basically the essence of the novel. The agent's name is Elena, and the last paragraph it says the tears had dried up. Her face was beaming, not at the feet, but at renunciation, a thing which is basically told in most of the Buddhist philosophies. She could rediscover herself in the dark, clear sky of West Sikkim in this forlorn monastery. Under the counsel of her mentor, she could start her real learning, having completed the formal one. She was a child again, a child just born with innocence, beaming with joy of the outside world. She was a product of Mother Nature. This time, it wasn't to see the world. She was born to see her soul, her true self. So that is basically the thing. To see the true self is the essence of life. And we are all in pursuit of that. Not pursuit of money, power, control, whatever. Anyway, that was written in 2012. And after that, and that has gone into the second edition. Then I thought of writing a technically scientific thriller. And this is Eternal Mayhem. It is basically on genetics and genetic cloning. It has got all the details, scientific details of genetic cloning explained in very simple terms for others to understand. A lot of us don't know about genetics and genetic cloning. Neither did I know too much before I started writing the novel. So I had to do a lot of reading and one of the main things we find in the world is superiority complex. I am superior, I'm white skin, I'm superior, I am from this part of the world, I'm superior. Who is superior? There I talk about African migration to the north, which divides into two groups as Eurasian, Indo-Asian and Indo-European, which two divisions, and the Aryan culture, which you call it, is basically Indo-Asian culture, which was actually in Susiana, which is the precursor of Sumerian civilization. The other branch that migrated eastwards from Africa went south, and which mingled with the Dravidian culture, the Indians, to form a different community, and then went to southeast to Australia and New Zealand, mingling with the Aborigines, and one traveled northeast via Bering Straits from the Native Americans. This is explained in detail with genetic haplotyping and how the genetic picture was done, and chromosomal study, and a lot of things. It could have been a non-fiction. In fact, a lot of other people have written on this. But I thought
people don't read much, so why don't you give it a color of a fiction, of a fight between the races as who is superior, and bring out the genetics of it. So it's a gripping thriller, in detailed about genetics and race, which I call it scientific thriller. And apparently it is dedicated to my brother, who has translated 2 of my novels, Chokro as the Fulcrum and Tomake as the Moment, is Partho, and he's coming today for dinner with us here in this Amanzi resort. He lives in Pawna. He's coming over, and he was one of the inspirations why I started writing this novel, and it was a big one. After I finished this novel, Eternal Mayhem, I was toying with some other idea based on mathematics. Now, mathematics is a very complicated subject, more to the people who are phobic to mathematics. And this I brought out a series of murders are committed. Okay, we are aware of psychological killers, serial killers, we have got a psychiatric problem, and other killings which are basically related to power, to money, to sex and other things. Now, if you get away with the standard motives, 13 murders are committed, nobody knows why they have been committed, and a person is been informed, who happens to be the professor of Indian Statistical Institute, has been hooked into each and every of these murders, foretold beforehand when it will be committed and if he can stop it. The police don't have the intelligence to stop it, and he is baffled and totally at a loss without any link as why these murders are committed. I won't give you all the details of it, but basically it's on Fibonacci system, in the order that murders are committed, which he comes to realize later on. And ultimately, I won't tell you the end of the story because it's quite suspenseful, but it is a deviation from the standard knit sort of wide knit formulas that have been written so far. And I would say Conundrum, which is this novel, the mathematical one, is an entirely new concept, not only to this genre, in this new genre, not only in India, but internationally. I don't think anyone has written with this type of concept and this type of conclusion to it. And when I finished this novel, I said, oh my goodness, this ending will show a path to the generations to come of thinking new ideas of writing thrillers. Now, thrillers have all, as I tell you, set pattern of writing, like murder for money, sex, psychological problems, and all those kind of things. You have to get away out of all this and think anew. There are numerous people who have helped me in this novel, but one of the people I must mention primarily is Dr. Devashish Rai, who is a senior consultant psychiatrist, who basically gave the essence as why the link between this killings and why this killing. I deal with a condition which is called a borderline psychiatric disorder. It's a very complicated term, and combining that with mathematics makes it still more complicated, but I believe you, if you read the novel, it is as smooth as ever. Anyway, this is Volume 1 and Volume 2, a collection of 2 novels which is released now. I don't want to go into the details of the novels, but one of my sort of relaxation or pastime is giving something new. Why am I writing a novel if I don't have something new to deliver? And that is the essence of my writing. Give something new for tomorrow. Maybe a lot of people won't understand. Like I was talking to you in the morning about Tomake, the Bengali novel, which a lot of people didn't understand. Then a lot of people will not understand why we are talking. But why, when you want to give people, when people read, they are looking for something new. And maybe it gives them a new way of thinking. There's another thing, language. Now, a lot of my people have said the English in Eternal Mayhem is a little bit on the higher side. Now, let me explain to you one thing. If someone is to talk in a slang in
South America, or say Budapest, in the back streets of Budapest, or Bucharest, or whatever you call it, he won't be talking the slang as it's talked in India. He'll be talking in an entirely different language, which is very unfamiliar with the people here. Not that I'm talking high literature, I'm talking of the colloquial language. Like when Oliver Twist was written, the language that was in Oliver Twist was with East London Cockney accent. Now, if I had to talk of that class, they are not talking literature of literary language. Their everyday conversation is in their local language. I have been to travel to most of the parts of the world, and so as I was telling you that when you are writing thrillers, you must come up with new ideas. Gone are the days of detective investigating thriller, a mystery thriller. Anyone can do it, and it can be presented in a lot of different ways. But in Pursuit, it has been a raw agent and who is investigating the case, which happens in international conspiracy. In Eternal Mayhem, it has been numerous characters. I won't tell you the name of the characters, but both of them are closely linked with genetic engineering. And in Conundrum, it is the professor of Indian Statistical Institute. None of them are known sleeves, whatever you call it. Anyway, the process of creation is delivering something new. And before I conclude today's launch ceremony, let me present to you the 2 copies of the books which has been gifted to me by my publisher today for launch. One is a volume 1 and one is a volume 2. And more volumes will come through of what I have written. Maybe when the volumes will get acknowledged more, I won't be there, but my recording will be there to keep the memoirs as why I had written these novels, with a big brief idea to the opening of the novels, if I'm there to complete the set. Thank you very much. It has been a lovely day, a lovely 19th of September birthday for me, and thank you all very much for listening to me with patiently all this time to what I have to say. Have a nice day. Thank you very much. And all those people who have given me good wishes on my birthday, thank you very much. All the people who have helped me to write these novels, thank you so very much, because without you, I wouldn't have been successful in writing those novels. And above all, thank you, my readers, for going through the novels. That makes the creation worthwhile. Thank you all. Have a nice day.